নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মুখ খুললেন ককরোচ জনতা পার্টি এবং ছাত্রদের আন্দোলনকে নিয়ে, এবং অবশ্যই সেই মুখ খুললেন তিনি এনডিএর বৈঠকে। এনডিএর বৈঠকে বলতে একদম এনডিএর একটা মঙ্গল মিলন উৎসব ছিল, এবং মঙ্গল মিলন কিসের আমরা জানি না, তবে সেখানে একদম খবরে ছাপা হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ছাত্রদের নিয়ে মুখ খুলেছেন, ছাত্রদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন, নিট পেপার লিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন। অর্থাৎ কোথাও গিয়ে এতদিন পর সরকার হয়তো একটু হলেও বুঝতে পারছে যে এই সমস্ত বিষয়টা যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। তাহলে কি এবারে একদম ইস্তফা হবে ধর্মেন্দ্র প্রধানের, সেটাকে নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেরিয়ে আসছে যা খবর, আপনারা যা শুনতে চাইছেন তাই শোনাতে পারবো তেমন বলতে পারছি না, তবে এই ভিডিওতেই কিন্তু আপনাদেরকে জানাবো যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে এবং ককরোচ জনতা পার্টির বিভিন্ন ইস্যুগুলো নিয়ে, ককরোচ জনতা পার্টির বিভিন্ন দাবিগুলো নিয়ে তারা কিন্তু একটা বৈঠক করেছে, এবং সেটা একদম অমিত শাহ, নরেন্দ্র মোদী, নীতিন নবীন, জেপি নাড্ডা প্রত্যেকেই ছিলেন। সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত, আপনারা ভালো আপনাদের কমেন্ট পাচ্ছি, কিন্তু সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করলে আমাদের রিচ আরো বাড়বে, এবং জয়েন বাটন ক্লিক করে কাইন্ডলি পেড মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। এই কথা দুটো বলে শুরু করছি। আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী একদম, আপনারা প্রাথমিকভাবে দেখুন, যখন এনডিএ এই মঙ্গল মিলন উৎসবে আসেন তখন তার একদম যে চেহারা, তার যে রীতিমতন চেহারার যে গ্লো, সেটা কিন্তু আজকে কোথাও ছিল না, এবং সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে নরেন্দ্র মোদী প্রত্যেকটা সময় ফিট ফাট থাকেন, প্রত্যেকটা সময় তার একদম চেহারা থেকে গ্লো তৈরি হয়। বিভিন্ন কথা তিনি বলেন সেটাকে নিয়ে, যে আমি এত পরিমাণে গালাগাল খাই সেই জন্য আমার রীতিমতন গ্লো বাড়তে থাকে, এগুলো আমরা শুনতে পাই, কিন্তু আদপেই আজকে কিন্তু নরেন্দ্র মোদীর চেহারা সঠিক ছিল না, তার মুখ চোখের অবস্থা কিন্তু খুব একটা সঠিক ছিল না, থমথমে চেহারা ছিল। আমরা সেই ছবিটা আপনাদের দেখালাম। এবার আপনাদের বলি যে নরেন্দ্র মোদী তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে একদম সরাসরি নিজেদের আভ্যন্তরীণ যে বৈঠক, সংসদে তো নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন না এই বিষয়ে, এবং এই নিট পেপার লিক ইস্যুটা, সেটাকে নিয়ে কোনোভাবে কোনো আলোচনাও হচ্ছে না। তো সেই জায়গাতে একদম এনডিএর বৈঠকে অন্তত তিনি যা বললেন, পেপার লিক ঘোর পাপ, ঘোর পাপ, পাপের সঙ্গে যুক্ত করলেন তিনি সম্পূর্ণ বিষয়টাকে। কোট আনকোট আমরা পড়ছি, পেপার লিক ঘোর পাপ, আমরা পাপীদের ছাড়িনি। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নরেন্দ্র মোদীকে করার মতন, যে প্রতি বছরই তো এই ধরনের পাপ হচ্ছে, কখনো নেট পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে, কখনো নিট পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে। 2024 সালে যে এডুকেশন মিনিস্টারের আমলে নিট পেপার লিক ইস্যুটা তৈরি হয়েছিল, সেই আগে এডুকেশন মিনিস্টারকে আপনি রেখে দিলেন, তাহলে পাপীদেরকে ছাড়িনি, সেই কথাটার মানেটাকে আমরা সত্যিই জানি না। তারপর নরেন্দ্র মোদী আরো বড় তার বয়ান দিচ্ছেন, তিনি বলছেন গড়বড় হওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি, তদন্ত করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কি বলুন তো, সময় সমস্ত কিছু মনে রাখে। যখন এই গড়বড়টা হলো, নিট পেপার লিক হয়ে গেল, তখনই কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণভাবে সেটাকে নিয়ে তদন্ত করা সেটা হয়নি। যখন বিষয়টা বাইরে বেরিয়ে এলো, একদম বাইরে সবার সামনে চলে এলো বিষয়টা, যে নিট পেপারের যে পরীক্ষা, সেটা পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তীতে বাইরে এলো যে একদম পেপারটা ছড়িয়ে গিয়েছিল, আগে লিক হয়ে গিয়েছিল, তারপর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং আগে কিন্তু এই পেপারটা লিক হয়ে গিয়েছিল, সরকার চাইলে পারতো পরীক্ষাটা না নিতে প্রথমবারেই, সেটা তারা করেনি, পরীক্ষাটা নেওয়া হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল, এবং যার জন্যই ডিপ্রেশনে 20 জন ছাত্রছাত্রী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তার পরবর্তীতে নরেন্দ্র মোদী বলছেন 13 জন লোককে আমরা গ্রেফতার করে জেলে পাঠিয়েছি। কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন এখান থেকে বিভিন্ন মহল থেকে উঠে আসছে, এই পেপার লিক ইস্যুটা যে প্রাথমিক তৈরি হয়েছিল, প্রত্যেকটা জায়গা থেকে যেটা একদম বক্তব্য হচ্ছে, যে যারা পড়াশোনা সঙ্গে যুক্ত রয়েছেন, এনটিএ এর সঙ্গে যুক্ত রয়েছেন, এনটিএ এর আধিকারিক, প্রাক্তন আধিকারিক, তারা বলছেন যে এনটিএ এর কোনো আধিকারিক যুক্ত না থাকলে, উচ্চ পদের কোনো আধিকারিক যুক্ত না থাকলে এটা হতে পারে না। কিন্তু এনটিএ এর কোনো আধিকারিক এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি, তাদের কারোর নাম এফআইআর এ আসেনি। নিচু তলার কিছু 13 জন মানুষজন, যাদের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়েছিল পেপার লিক করার সময়, তাদেরকে শুধুমাত্র ধরা হয়েছে, গ্রেপ্তার
করা হয়েছে। এটাই কি পাপীদের শাস্তি আমরা জানি না, তবে অবশ্যই তার পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন, একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। ইমিডিয়েট আমরা পরীক্ষা করিয়েছি আর তার রেজাল্টও বেরিয়ে গেছে। একদম সত্যি কথাই, প্রত্যেকটা পরীক্ষা যা ভারতবর্ষে হয় সেগুলো রেজাল্ট বেরোতে বেরোতে বহুদিন দেরি হয়, 2 বছর 3 বছর একদম গালে হাত দিয়ে পরীক্ষার্থীরা বসে থাকেন। অন্তত এই পরীক্ষার রেজাল্ট যেটা রিনিট হলো সেটা রেজাল্ট অন্তত তাড়াতাড়ি বেরিয়েছে, সেরকম একটা প্রেক্ষাপট তিনি বলছেন। ইমিডিয়েট আমরা পরীক্ষা করিয়েছি আর তার রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এই পেপার লিক নিয়ে রাজনীতি করা উচিত নয়। বাহ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই পেপার লিক নিয়ে রাজনীতি কে করছিল? এই পেপার লিক ইস্যুটা নিয়ে রাহুল গান্ধীকে আমরা একটা কথাও কিন্তু বিভিন্ন জায়গায় যে ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনে এসে একটা কথাও বলতে শুনিনি কখনো। প্রাথমিকভাবে রাহুল গান্ধী গতকাল যারা মার খেয়েছে ছাত্রছাত্রীরা রাস্তায়, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হসপিটালে। সেই জায়গাটা প্রথম দেখলাম আমরা যে রাহুল গান্ধী এই ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে গেলেন দেশের বিরোধী দল নেতা হিসেবে। তাহলে রাজনীতিটা সেখানে কে করছিল আমরা জানি না। তার পরবর্তীতে বক্তব্য, ছাত্রদের ভবিষ্যৎ আমরা খারাপ হতে দেব না, তার থেকেও গুরুত্বপূর্ণ, স্কিপ করে যাবেন না। তিনি বলছেন ছাত্রদের ব্যাপারে সরকার সংবেদনশীল। এই কথা শুনে তো সত্যি এই মুহূর্তে আমাদের কিছু ছবি মনে পড়ে যায়, এবং ছবিগুলো গত পরশুদিন থেকে 20শে জুলাই থেকে আমাদের চোখের সামনে শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, পুলিশ যেভাবে কাঁদানে গ্যাস চালিয়েছে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর, যাদের হাতে বই ছিল, কেউ কেউ সংবিধান নিয়ে এসেছিলেন, কেউ কেউ স্কুল ব্যাগ নিয়ে চলে এসেছিলেন, তারা তাদের প্রোটেস্টটা জানাতে এসেছিলেন, তাদের প্রতি সরকার সংবেদনশীল দেশের প্রধানমন্ত্রী বলছেন। আর দেশের পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ থেকে শুরু করে এমনকি বেশ কিছু মানুষজন, তারা কারা আমরা কেউ জানি না, তারা সিভিল ড্রেসে ছিল, তেমন ভাবেই থেকে তারা হাওয়াই চটি পরে, কারোর কোন ব্যাচ নেই, কারোর কোনো ড্রেস নেই, তারাও পুলিশ সেজে একদম রীতিমতন মারতে শুরু করেছে ফেক পুলিশ হিসাবে। তাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পেয়েছি সেই কথাগুলো উঠেছে। তো এই যে একদম লাস্ট কথাটা, যে ছাত্রদের ভবিষ্যৎ আমরা খারাপ হতে দেব না এবং ছাত্রদের ব্যাপারে সরকার সংবেদনশীল। সংবেদনশীলতার নমুনা কি 1000-এর বেশি ছাত্রছাত্রী হসপিটালাইজড হয়ে গেল? আমরা সত্যি জানি না। এই বক্তব্য উঠে এসেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এনডিএর বৈঠক এবং সেটা মঙ্গল মিলন অনুষ্ঠান, সেখান থেকে উঠে আসছে এই বক্তব্য। তার পরবর্তীতে আপনাদেরকে জানাই, তিনি বলছেন রাজ্যগুলোকে কেন্দ্রের সাথে মিলিয়ে কাজ করতে হবে। আচ্ছা, কোন রাজ্যের ক্ষেত্রে এই কথা তিনি বলছেন? এটা কোন রাজ্যের কথা এই মুহূর্তে? বর্তমানে তো 22টা রাজ্য বিজেপি শাসিত রাজ্য, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যই তো ডবল ইঞ্জিন, এবং ডবল ইঞ্জিন স্টেট, তাদেরকে আবার একসাথে মিলিতভাবে কাজ করতে হবে। সত্যি আমরা জানি না এইটার কথাটার মানেটা কি। তার পরবর্তীতে তিনি বলছেন যে এই সামগ্রিক বিষয়টা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। সরকার কি ভাবনা চিন্তা করছে আমরা সত্যি জানি না, তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব বললাম, যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটাকে নিয়ে সরকার কিন্তু আলোচনা করেছে। কারণ ককরোচ জনতা পার্টি জেপি নাড্ডার সঙ্গে পরপর 2বার দেখা করবার পরে যে দাবিটা জানিয়েছিল সেটাকে নিয়ে চর্চা হয়েছে, এবং সেই চর্চার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং তার সঙ্গে নীতিন নবীন, তিনিও ছিলেন, যেহেতু বিজেপির রাষ্ট্রীয় প্রধান তিনি থাকছিলেন এবং অবশ্যই রাজ্যসভার সাংসদও বটে। তো তারা সবাই মিলে কিন্তু ইস্তফার বিষয়টা সম্পূর্ণ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। ইস্তফা কোনো মতেই হবে না। ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথাবার্তা হয়েছে ঠিকই, কিন্তু ইস্তফা হবে না। তার কারণ সরকারের যেটা বক্তব্য, সরকারের পক্ষ থেকে যেটা বক্তব্য সূত্র মারফত উঠে আসছে, বিভিন্ন জায়গায় আমরা খবরটা পড়েওছি, যে সরকারের বক্তব্য অনুযায়ী যে আমরা যদি এইভাবে সবার বক্তব্য শুনে ছাত্রছাত্রীর যে কোনো দাবি মেনে হঠাৎ করে সবার ইস্তফা করিয়ে দিই, তাহলে সরকার তো ঠিক করবে যে সরকার কাকে মন্ত্রী রাখবে এবং সরকার কাকে মন্ত্রী রাখবে না, কখন কার ইস্তফা হবে, সেগুলো তো সরকার ঠিক করবে। সেগুলো কি মানুষের কথা শুনে হবে নাকি? সেটা কখনোই হবে না। তবে সরকার যেটা মেনে নিতে পারে সেটা অবশ্যই একটা এই মিটিং থেকে উঠে এসেছে, যে মানুষের প্রাণ গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা সরকার মেনে নিতে পারে। তাই জন্য কম্পেনসেশন দেওয়ার যে বিষয়টা 1 কোটি টাকা করে ককরোচ জনতা পার্টি দাবি জানিয়েছে তাদের রিটেন যে ডকুমেন্টস, সেটা কিন্তু মেনে নেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে। এই বিষয়টাতে অন্তত একটু সহনশীলতা দেখানো হবে, তেমন একটা সিদ্ধান্তের কথা কিন্তু উঠে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সরকারকে, প্রত্যেকটা রাজ্যের যারা মারা গিয়েছেন স্টুডেন্ট সুইসাইড করে, তাদেরকে কিন্তু ফ্যামিলিকে 1 কোটি টাকা করে
কম্পেনসেশন দেওয়া হতে পারে। এইটা কিন্তু সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যেটা, যন্তর মন্তরে কিন্তু এখনো ভিড় থামেনি, এখনো তাদের আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টির দফা 1 দাবি 1 সেটাই ভিত্তিতেই কিন্তু তারা চলছে এবং তাদের বক্তব্য কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না নিয়ে আমরা যন্তর মন্তর থেকে সরবো না। ইতিমধ্যেই সোনাম ওয়াংচুক তাকে দিল্লি হাইকোর্টের নির্দেশে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদেরকে জানিয়েছি আমরা সেটা, এবং অবশ্যই সেটাকে ককরোচ জনতা পার্টি নিজেদের জয় বলেই দেখছে। কিন্তু সরকার কোনো মতেই এই মুহূর্তে কিন্তু ছাড়বে না, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে ছাড়বে না, তার শিক্ষা দপ্তর থেকে আপাতত অন্তত ছাড়বে না, যেহেতু সম্পূর্ণ তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে সরকার মাথা নোয়ালো। আমরা জানি না পরবর্তী ভবিষ্যৎ কি হবে, তবে অবশ্যই মঙ্গল মিলন অনুষ্ঠান, সেখানে নরেন্দ্র মোদী যা বক্তব্য রেখেছেন সেটা শুনে বেরিয়ে এসে কিন্তু চিরাগ পাসওয়ানের মতন যারা এমপি রয়েছেন তারা কিন্তু বেশ খানিকটা সুর নরম করেছেন। তারা বলছেন আমরা ছাত্রদের কথা ভাববো, ছাত্রদের কথা ভাবাই উচিত, যুব সমাজের কথা ভাবাই উচিত। এই বিষয়গুলো উঠে এসেছে এবং অবশ্যই এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে সরকার হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে তাদের যে স্টাবার্ননেসটা দেখাচ্ছে সেটার ফলে পরবর্তীতে এই আন্দোলন কোন জায়গায় পৌঁছালো এবং কোন জায়গায় আরো পৌঁছাতে পারে আমরা সত্যিই জানি না। সোনাম ওয়াংচুক 24 দিন ধরে খাননি, ভারতবর্ষের একজন সায়েন্টিস্ট, ভারতবর্ষের একজন অ্যাক্টিভিস্ট, তিনি এডুকেশনিস্ট হিসাবে যেভাবে ভারতবর্ষকে নিয়ে গিয়েছিলেন আর সামনের দিকে, সারা পৃথিবীর সামনে নাম করেছিলেন, সেই এডুকেশনিস্ট যখন 24 দিন ব্যাপী অনশন করছেন, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের জায়গাটা ঠিক কোন জায়গায় দাঁড়াচ্ছে আমরা সত্যিই জানি না। আপনারা সামগ্রিক বিষয়টা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নরেন্দ্র মোদী অন্তত যদি এই কথাগুলো তার পরিচিত কোনো প্রেস মিডিয়ার সামনে এসে বলতেন, তার পছন্দের কোনো প্রেস মিডিয়ার সামনে এসে বলতেন, তবুও আমরা হয়তো খানিকটা আশ্বস্ত হতাম যে সরকার অন্তত এই বিষয়টা নিয়ে ভাবছে। অন্তত সূত্র মারফত যে খবর বেরিয়ে আসছে, যে খবর ছাপা হয়েছে যে মঙ্গল মিলন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এগুলো বলেছেন, সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হতো না। আপনারা শুনে নিতেন দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে তার কি ভাবনা সম্পূর্ণটা সম্বন্ধে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে। এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।